আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে অনেকগুলো প্রসঙ্গ ছিল আলোচনা করার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে গুলি করা হয়েছে, সেখানে যে মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে। সে অবশ্য এক কথা বলেছে যে সে নাকি মোটরসাইকেলটা আরেক জায়গায় দিয়ে দিয়েছিল, সে নিজে চালায় না, শোরুমে দিয়েছিল। নিশ্চয়ই শোরুমের সঙ্গে যোগাযোগ হবে। আবার বিদেশ থেকে এক সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি বলেছেন যে দুজন ওখানে ছিল তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আবার পুলিশ বলছে তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে, তারা বিদেশে যেতে পারবে না এবং তারা অলরেডি চলে গিয়েছে, এমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। এগুলো অনেক আলোচনার বিষয়, এগুলো লম্বা আলোচনা হয়তো আমরা করতে পারতাম, কিন্তু তার কোনোটাই না করে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আজ কথা বলবো। সেই প্রসঙ্গটা হলো আনিস আলমগীর, আমাদের সহকর্মী আনিস আলমগীর সাংবাদিক, এবং একদম এলেবেলে কোনো সাংবাদিক না। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের বড় বড় একটা ভূমিকা আছে। প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন আনিস আলমগীর নিজে সেখানে উপস্থিত ছিল বাগদাদে, এবং ওখানে বসে তিনি আজকের কাগজে চাকরি করতেন, সেই যুদ্ধ কভার করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশন ওখান থেকে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তাকে ওয়ার জার্নালিস্ট বলা হয়। বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই। আনিস আলমগীর বিভিন্ন সময় টক শোতে কথা বলেন, তার মতো করে কথা বলেন। আমার অনুষ্ঠানেও, আমার যে অন্য মঞ্চ নামে যে আমার একটা চ্যানেল আছে যেখানে আমি ইন্টারভিউ বিভিন্ন জনের প্রচার করি, সেখানেও আনিস আলমগীর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে আসেন, আমরা নানা বিষয়ে কথা বলি। সেই আনিস আলমগীরকে আজকে ডিবি তার বাসা থেকে নিয়ে গিয়েছে ডিবি অফিসে। বিষয়টা আমি জানলাম কিভাবে? আনিস আলমগীর নিজেই আমাকে ফোন করেছিলেন। তার বাসায় যখন ডিবি ছিল, আজকে রাতে আনিস আলমগীরের সঙ্গে আমার ইন্টারভিউয়ের কথা ছিল আমাদের ওই অন্য মঞ্চের জন্য। রাতের এরকম একটা প্ল্যান ছিল, আমাদের শিডিউল ছিল। আনিস আলমগীর আমাকে ফোন করে বললেন যে মাসুদ ভাই, আজকে রাতে আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা বোধহয় হবে না। খেয়াল করুন, কথাগুলো আপনারা খেয়াল করুন। উনি কিন্তু ওনার বাসায় ডিবি এসেছে, পুলিশ এসেছে, এটা না। উনি বলছেন যে আজকে বোধহয় আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করাটা বোধহয় হবে না, যে আপনি অন্য একজন গেস্ট ম্যানেজ করেন। তার বাসায় ডিবি এসেছে, তার বাসায় ধানমন্ডি থানা থেকে পুলিশ গিয়েছে, ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু আমার কাছে হেল্প চাচ্ছেন না। উনি বলছেন যে আমার সঙ্গে ওনার যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল, সেটা যদি আমাকে না জানিয়ে উনি চলে যায়, ওনাকে নিয়ে যায়, তাহলে আমার যে প্রবলেম হতে পারে আমার প্রোগ্রামের ব্যাপারে, উনি ওই ব্যাপারে আমাকে জানাতে ফোন করেছেন। দিস ইজ কল্ড প্রফেশনালিজম। এটা হলো পেশাদারিত্ব। তো আমি বললাম যে ডিবি অফিসে কেন? ওকে আমাকে বললো যে আমার সঙ্গে নেই কিছু জিজ্ঞাসাবাদ করবে, এই জন্য এসেছে। কেবল ডিবির লোকটার সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে। তো আমি আর কি বলবো, আমি জানলাম। এখন আমার কথাটা হলো অন্য জায়গায়। এটা আনিস আলমগীর বলে কথা নয়, এটা যে কেউ হতে পারত। আমি হতে পারতাম, আপনি হতে পারতেন। এবং বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসা থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি, হাজার হাজার শুনেছি। এই আমলে না, আগের আমলে হতো। আগের আমলে আমরা কি দেখতাম? আপনি চিন্তা করার চেষ্টা করেন, ভাবেন, খুব বেশি দিন কিন্তু আগের না, আপনি ভুলে যাবেন না নিশ্চয়ই। আগে কি হতো? কিছু লোক গুম হয়ে যেত, এবং যত লোক গুম হতো তার 80% গুম হতো এভাবে যে সাদা পোশাকে বাসায় এসে কেউ কলিং বেল টিপে সে বলল যে আমরা ডিবি থেকে এসেছি, অথবা আমরা র্যাব থেকে এসেছি, অথবা আমরা কোনো জায়গাতে এসেছি, সরকারের পক্ষ থেকে এসেছি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে? আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন? জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে যে আপনি নিয়ে যাবেন, আমার কি অন্য কোনো কাজ আজকে থাকতে পারে না? অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না? আপনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন? আপনি হয়তো কিছু মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, তো আপনি এখানে জিজ্ঞাসা করেন। আপনি আমার বাসায় এসেছেন অনাহূত অতিথি হিসাবে, অসুবিধা নাই, আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি জানতে চান, আমি আপনাকে জবাব দিচ্ছি।
অথবা যদি আপনার জন্য ওখানে যেতে হয়, ওই লোক যদি আমাকে জিজ্ঞাসা যায় বা যিনি করবেন তিনি যদি এই পর্যন্ত আসতে কষ্ট হয় ওনার, উনি আমাকে ফোন করলেই পারেন, আপনার কাছে এই বিষয়টা আমি একটু জানতে চাই, আমাকে ওখানে নিয়ে যেতে হবে কেন? প্রথম প্রশ্ন, যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন নাকি এমনি নিতে পারলেন? আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন, কি হিসেবে আপনি নিয়ে যাবেন? আপনি তো আমাকে বর্ণনা করতে হবে। তারপরে কথা হলো, আমাকে কি আপনি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়েছেন? কেউ দেখায়, কেউ দেখায় না। এটা যদি আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশকে বলি, তারা কি বলবে আইনকে এইভাবে চলা উচিত, চলতে দেওয়া উচিত? এগুলি শেখ হাসিনার আমলে চলত। শেখ হাসিনা এগুলো করতেন, ওনার সুবিধার জন্য করতেন, ওনার স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য করতেন। কাউকে নিয়ে গেল, পরে জিজ্ঞাসাবাদ করলাম ডিবি নিয়ে গেছে, বলছি না আমরা কাউকে তো আনিনি, কেউ কাউকে আনিনি, ওই লোকটা হাওয়া হয়ে গেল। এটাকে আমরা গুম বলতাম, তাকে আর ফিরে পাওয়া যেত না। অনেক লোক এভাবে কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এখন হয়তো হারিয়ে যাচ্ছে না, কিন্তু আপনি তো নিয়ে যাচ্ছেন। আপনি কোন আইনে নিচ্ছেন ভাই, আমাকে বোঝান। আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি যদি বাসার থেকে কাউকে ডাকতে চান তাহলে তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দেখাতে হবে। আজকে ঘটনাটা কিন্তু ঘটেছে সন্ধ্যার পরে। আমার কাছে সেই ফোনে কলের আছে, টাইম লেখা আছে, সেটা তো সন্ধ্যার পরে। পারেন আপনি? আমি আইন প্রক্রিয়া সংস্থাকে বলছি, আমি আইজিপিকে, পুলিশকে বলছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি, উনি লেফটেন্যান্ট জেনারেল, আর্মির একটা সর্বোচ্চ পদে ছিলেন উনি, ওনাকে জিজ্ঞেস করছি আপনি পারেন? এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনাকে কাছে যদি কোনো পোশাক ছাড়া যায়, আপনার ওখানে যদি কেউ এরকম গ্রেপ্তারি পরোয়ানা না নেয়, আপনি ঢুকতে দেবেন না, উনি বলেছিলেন। ওনার এই কথা, ওনার এই নির্দেশনা কি মানছে আইন প্রক্রিয়া সংস্থাগুলো? এটা কেন হচ্ছে? রাজনৈতিক চাপে হচ্ছে? কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে? দেখুন, এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখলাম। এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি। শরীফ ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানা রকম পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছে যে এটা মানে সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা আমি ব্যাখ্যা করছি, যে এটা আওয়ামী লীগের লোকজন মারছে, তারাই করেছে কাজটা। করার পর তারপর এই আওয়ামী লীগকে দেশে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সাংবাদিক, কিছু সুশীল, বলে তো আমাদের কয়েকটা নাম বলছে। সেই নামগুলির মধ্যে আনিস আলমগীর আছে প্রত্যেকটাতেই, দু একটাতে আমার নামও আছে, দু একটাতে আব্দুল নূর তুষারের নাম আছে, কোথাও কোথাও মঞ্জুর আলম পান্নার নাম আছে। আমাদের অপরাধ থেকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো কিভাবে প্রাসঙ্গিক করছে আমি জানি না, তারা কিভাবে, কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো লজিক নাই, দিচ্ছে। আচ্ছা, আবার কেউ কেউ দিচ্ছে এটার সঙ্গে নাকি মির্জা আব্বাস জড়িত, মির্জা আব্বাসের ভাই জড়িত, বিএনপি জড়িত, এটাও বলছে। এইরকম লোকজনই বলছে, এই ইনফ্লুয়েন্সাররাই বলছে, এরকম সোশ্যাল মিডিয়া যারা আর কি ঝড় তুলে থাকেন তারা বলছেন। তাহলে এখন কি তাদেরকে গ্রেপ্তার করা হবে? বললেই হলো, বলে দিলাম এই অমুক 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 আছে, ওখানে 4 জনের নাম আছে, 5 জনের নাম বলে সমস্যাটা কি? কেউ কেউ ছবি দিয়ে দিচ্ছে, সেখানে আবার আমার ছবি নাই একটাতে, সেখানে নিচে একজন কমেন্ট করতেছে মাসুদ কামালের ছবি এখানে দেওয়া উচিত ছিল। মানে কত সহজ, মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ। এই ট্যাগ দেখে দেখে কি আমাদের পুলিশ বাহিনী চলে? পুলিশ বাহিনী কি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ট্যাগিং দেখে তারপরে তারা কাজ করে? তাদের গোয়েন্দা তৎপরতা কি এরকম এই মানের, এই পর্যায়ে আমরা নেমে এসেছি? ভাবুন, আমি অন্য একটা পয়েন্টে আসি। ভাবুন, হয়তো আনিস আলমগীরকে একটু করে ছেড়ে দেওয়া হবে, ধরে নিচ্ছি ভালোটাই, হয়তো ওনাকে ছেড়ে দেবে, এগুলো ঠিক আছে, আপনাকে আমি কিছু জানতে চেয়েছিলাম, আপনি এগুলি কেন বললেন, কি বললেন শুনে এটা ব্যাখ্যা দিলে চলে আসলো। হয়তো সে আজকে রাত্রে 12টার মধ্যে চলে আসবে, আবার হয়তো নাও আসবে। যদি না আসে কি হবে? ওনাকে আপনি জেলে পাঠিয়ে দেবেন কেন? কারণটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, ধরলাম ফেরত আসলো, জেলে পাঠালেন না। এই যে মাঝের সময়টুকু, সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত, এই আনিস আলমগীরের যে ফ্যামিলি, ওনার ওয়াইফ,
ওনার নিজের আত্মীয় স্বজন, ওনার ভাই, ওনার বোন, ওনার সন্তান, তাদের উপর দিয়ে কী যাবে ভাবুন তো একবার। এই যে তাদেরকে একটা টেনশনে রাখা, এই অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে? এই রাষ্ট্রের আইন আপনাকে দিয়েছে? মানে আপনি একটা সংস্থার লোক, তার মানে আপনি যা ইচ্ছা করতে পারেন? আপনি মানুষকে এভাবে টেনশন রাখতে পারেন? একবার ভাবুন, আমরা কি মনে করি, আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা কোথায় ছিলাম আগে? আমি হাসিনার আমলে কি মানে বিভৎস একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা কি সেটাকেই ধারণ করে চলবো? এটা কেন? কতদিন এটা চলবে? আমরা এটাকে কতদিন বহন করব? আমরা তো ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম যে উনি একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করবেন। এই প্রশ্নগুলির জবাব কে দিবে আমাদেরকে? হয়তো কালকে বলবে, ঠিক আছে আপনি তো অনেক প্রশ্ন করেছেন, চলেন আপনাকেও নিয়ে যাই, প্রশ্নের উত্তর দিই। নিয়ে তারা তাদের মতো করে উত্তর দিল। পারে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে লাঠি আছে, তাদের হাতে ইচ্ছা করে নিয়ে যেতে পারে, আমাকেও নিয়ে যেতে পারে। আমাকে এতে কিছু যায় আসে না। কিন্তু আমি একা মাসুদ কেবল আমার কি হলো না হলো, এক আনিস আলম করে কি হলো না হলো, কিছু যায় আসে না। কিন্তু এগুলো উদাহরণ তৈরি করে, এগুলো সরকারের ইমেজকে নিয়ন্ত্রণ করে, সরকারের ইমেজকে প্রকাশ করে, মানুষকে বোঝায় যে আমরা এতটা ভীতিকর, আমাদের ব্যাপারে কোনো সমালোচনা তোমরা করবা না। আচ্ছা, আনিস আলমগীর বিপক্ষে যেগুলো বলা হচ্ছে, সে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে, আমি এই জিনিসটাই একেবারেই বুঝি না। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে? ওই যে কি একটা এক ছেলে আছে, একটা নাবালক ছেলে আছে, একটা দেখলে মদিন দেখলাম বলতেছে, এনসিবির ছেলে, তারা বলতেছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন? যাকে আপনি নিষিদ্ধ করবেন সেটাও তো প্রাসঙ্গিক, নিষিদ্ধ হওয়ার জন্য প্রাসঙ্গিক। কয়েকটা শব্দ শিখছেন, ওই শব্দগুলো যেখানে সেখানে প্রয়োগ করে ভাবেন যে বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছেন। ভাই, এত সহজ না, আর একটু লেখাপড়া করেন। আমি বারবার একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। ওরা ওই একটা দুটো বই পড়ে বিশাল জ্ঞানী হয়ে গেছে, জেনজি হয়ে গেছে, যার তার সম্পর্কে যা তা বলতেছে। আসেন না, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিই, আপনি বাহাসে আসেন, বসেন, গণতন্ত্র কাকে বলে শিখে আসেন ভাই। যারা আপনাদের উস্তাদ আছে, উস্তাদদের নিয়ে আসেন, বসি কথা বলি। হুট করে একজনের উপর ট্যাগ লাগাবেন না। আরেকজন বলতেছে যে এরা তো বিভিন্ন টক শোতে যায়, টিভিতে যায়, ওই টিভিতে যে আপনারা এদেরকে অ্যাটাক করেন। মানে কত বড় দুর্বৃত্ত! আর এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো দেখে দেখে তারা অ্যাকশনে আসে, দেখে দেখে বিভিন্ন কাজ করে। আমি খুবই মানে অসন্তুষ্ট হয়েছি এবং আমি খুব বিরক্ত হয়েছি যে আমাদের দেশ এভাবে যদি চলতে থাকে, তাহলে এই যে আমাদের এতদিনের যে শ্রম, একটা স্বৈরাচারীকে আমরা দেশ থেকে হটিয়েছি, তার বিনিময়ে আমরা কি পেলাম? আমরা এটা পেতে চেয়েছিলাম? ঢাকা শহরে একজন সম্ভাব্য প্রার্থীর কে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে, কারণ তার গুলি করা হয়েছে তার মাথায়, এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। উনি লাইফ সাপোর্টে আছেন। তিনি হচ্ছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদি। উনি, তার দল, এটা কোনো দল না, এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এই ইনকলাব মঞ্চ। এদের কোনো প্রতীকও নেই। এই শরীফ ওসমান হাদি উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি অলরেডি বিভিন্ন জায়গায় তার জনসংযোগ করছিলেন গত কয়েকদিন ধরেই। শরীফ ওসমান হাদি এই সময়ে খুবই পরিচিত একটা মুখ মানুষের কাছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে সবসময় আমরা সরব দেখতে পাই। শরীফ ওসমান হাদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখন তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন। এবং ওনার যেটা সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা আছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চে নানা ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি ওনারা দেন এবং সেখানে অংশ নেন। এবং এই ডাকসু নির্বাচনে ওনাদের একজন প্রতিনিধিকে, যে প্যানেলটা বিজয়ী হয়েছে শিবিরের নেতৃত্বাধীন, সেই প্যানেলে ওনাদের দলের একজন ছিল, ওনাদের এই প্ল্যাটফর্মের একজন প্রার্থীও ছিল, তিনি পাশ করেছেন। শরীফ ওসমান হাদিকে আপনারা সবাই চিনেন, আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কও ছিল। বিভিন্ন টক শোতে আমরা যেতাম, একসঙ্গে দেখা হতো।
এবং আমি বলবো তার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমরা মানে ও আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতো, রসিকতাও করতো, আমিও করতাম। এবং আমি তাকে খুবই ভালো মানুষ হিসেবে জানি। অনেকে অনেকে মনে করে যে সে খুব অ্যারোগ্যান্ট, ওর মধ্যে অ্যারোগেন্সি একটা ছিল, কিন্তু কথা যখন বলতো খুব তীব্র ভাষায় কাউকে আক্রমণ করতো। এবং যত কিছুই বলুক আমার কাছে ভালো লাগতো এই কারণে যে শরীফ ওসমান হাদির প্রত্যেকটা কথার পেছনে একটা লজিক থাকতো। সে লজিক দিয়ে কথা, আমি নিজে লজিকটা পছন্দ করি। আমি যে যতটুকু কথা বলি আমি আবেগপ্রবণ হয়ে যাই, বয়স হয়েছে একটু তো হই, কিন্তু তারপরেও আমি লজিকটা খুব পছন্দ করি। যে কথাটাই বলি যুক্তি দিয়ে পছন্দ বলার চেষ্টা করি, এবং যদি কেউ যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করে আমি তার যুক্তিটাকে গ্রহণও করি। কারণ আমি মনে করি আপনি যা কিছুই করেন না কোনো, মানুষের লজিক্যাল হওয়া উচিত। আমি শরীফ ওসমান হাদির মধ্যে সেই জিনিসটাই দেখতাম। অন্যান্য তার সময়ের এই যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো গত বছরের, সেই গণ আন্দোলন থেকে উঠে আসা যে ছাত্র নেতারা ছিল, তাদের মধ্যে আমার কাছে শরীফ ওসমান হাদিকে সবচেয়ে অ্যারোগ্যান্ট এবং সবচেয়ে লজিক্যাল লোক হিসেবে মনে হইতো। এবং তার পড়াশোনা ছিল, ভালো পড়াশোনা ছিল। শরীফ ওসমান হাদি হয়তো তার কথার মাধ্যমে, হয়তো তার শব্দ চয়নের মাধ্যমে, হয়তো তার সিদ্ধান্তের মাধ্যমে অনেককে আহত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। করারই কথা, উনি সেটা করেছেন। ওনার অনেক কাজ আমারও পছন্দ না, আমি ওনার অনেক সিদ্ধান্ত পছন্দ করি না, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই কাজটা কারা করেছে? একজন লোককে আপনি গুলি করতে পারেন না, সে যেই হোক না কেন। যদি আপনি মনে করেন যে তার কথাগুলি ঠিক না, তার বিরুদ্ধে আপনি আদালতে যান, মামলা করেন, তার সঙ্গে আপনি তর্ক করেন, তার সঙ্গে আপনি বসে তর্ক করেন। শরীফ ওসমান হাদি তো কাউকে চর থাপড় মারেনি, তাহলে তাকে আপনি গুলি করবেন কেন? বলা হচ্ছে ঘটনা আজকে দুপুর 2টার দিকে উনি জুমা নামাজ পড়ে ওই পল্টনের দিকে যাচ্ছিলেন, বিজয়নগরের দিকে, এই যে বক্স কালভারটা আছে সেখান থেকে যখন যাচ্ছিলেন, তখন 3টা মোটরসাইকেল এসে তাকে গুলি করে দ্রুত চলে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরা যায়নি বলে যে ধরা যাবে না আমি তা মনে করি না। আমি মনে করি আমাদের পুলিশ বিভাগ অত্যন্ত তৎপর যদি তারা হতে চায়। আপনারা মাথায় রাখেন, মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করলো যে এইটা কাজের মেয়েটা আয়েশা নামের, মানে ছদ্মনাম কিনা জানি না, সে আয়েশাকে কিন্তু 2 দিনের মাথায় ধরে ফেলেছিল। আয়েশার কোনো ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, আয়েশাকে কেউ দেখেনি, সবসময় বোরখা দিয়ে হিজাব পরে আসতো। তারপরে কিন্তু তাকে ধরতে কোনো সমস্যা হয়নি, পুলিশ চাইলে পারে। এখন ওসমান হাদির খুনিরা ধরা পড়বে কিনা, আমি মনে করি পুলিশ চাইলে পারবে। এখন পুলিশ চাইবে কিনা, পুলিশকে চাইতে বলা হবে কিনা, এগুলো আমি জানি না, কিন্তু আমি এটাও মনে করি ধরা পড়া উচিত। শরীফ ওসমান যদি কারো পাকা ধানে মই দিয়ে থাকি, যদি ধরলাম দিয়েছে, তো তাকে আপনি হত্যা করতে পারেন না। হত্যা কিন্তু আরেকটা হত্যাকে ইনভাইট করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শরীফ ওসমান হাদির অনেক কথায়, অনেক কাজে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আহত বোধ করতে পারেন, কিন্তু তার জন্য তাকে আপনি এভাবে হত্যা করবেন, এটা ঠিক করেন না। কারণ এটা সমাজে একটা অস্থিরতা তৈরি করে। এখন কি হয়েছে দেখেন, অনেকে কিন্তু অনেকের দিকে কিন্তু সন্দেহের চোখ যাচ্ছে। দেখেন আজকে দেখলাম শরীফ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে আরেকজন প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, খুবই হ্যাভি এক প্রার্থী। মির্জা আব্বাস আজকে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। ওখানে যে উনি রোষের মুখে পড়েছেন। কেন? উনি তো দেখতে গিয়েছিলেন, ওনার প্রতি ক্ষোভ দেখানোর তো কোনো প্রয়োজন দেখি না আমি। উনিকে হত্যা করেছেন? হতে করেননি। এই জন্যই বলি যে হত্যা কখনো কোনো একটা সুস্থ পরিবেশকে ইনভাইট করে না, কিন্তু সে ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন কিন্তু অস্থিরতা শুরু হয়। দেখুন, এটা অন্য একটা দিক দিয়ে চিন্তা করুন। যেদিন তফসিল ঘোষণা হলো নির্বাচনের, সেই দিনের পরের দিনই কিন্তু এই ঘটনাটা ঘটলো, মানে একজন প্রার্থীর উপর আক্রমণ হলো। আরও সামনে অনেকগুলি দিন বাকি আছে, আমরা এগুলো নিয়ে চিন্তিত। শরীফ ওসমান হাদিকে গত নভেম্বরে শরীফ ওসমান হাদি নিজে ফেসবুকে বলেছিলেন যে 30টারও বেশি হুমকি তার কাছে এসেছে, বিভিন্ন টেলিফোনে, তার উপর, তার ফ্যামিলির উপর এসেছে। এটা গত নভেম্বরের কথা। এই যে উনি কমপ্লেনটা করলেন, তখন সেই কমপ্লেনের পর কোনো ব্যবস্থা কি কেউ নিয়েছিল? কেউ তো নেয়নি। কেন নেয়নি? তখন যদি সেই ব্যবস্থাগুলি নেওয়া হতো, জানানো হতো,
30টা না হোক, একটা অন্তত পক্ষে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো এইভাবে ঘটতো না। হুমকিগুলি আসে, হুমকিগুলি কেউ তোয়াক্কা করে না, পাত্তা দেয় না, সরকার কোনো ব্যবস্থা নেয় না। তখন কি হয়, যারা হুমকি দেয় তারা ভাবে আমরা যদি আরও বড় কিছু করি তবুও কেউ ব্যবস্থা নেবে না, তবুও আমরা পার পেয়ে যাব। এই যে পার পেয়ে যাওয়ার সম্ভাবনা, এটাই কিন্তু অপরাধকে ইনভাইট করে, অপরাধীদেরকে বেপরোয়া করে তোলে। আমরা জানি আমাদের প্রচুর অস্ত্র কিন্তু লুট হয়ে গিয়েছিল আন্দোলনের সময়, গত জুলাই অগাস্টে। সেই লুট হওয়া অস্ত্রগুলো কয়টা উদ্ধার করতে পেরেছে সরকার? সরকারকে আমরা দেখেছি অস্ত্র উদ্ধারের চেয়ে তারা যেন আওয়ামী লীগকে দমন করার জন্য বেশি আগ্রহী ছিল। কোনোটাই তো হয়নি, অস্ত্র উদ্ধার হয়নি, আওয়ামী লীগকে দমন করা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে দমন করা তো সহজ না, কারণ এটা অনেক বড় দল। আপনি জোয়ারের পানিকে বাদ দিয়ে আটকাতে পারবেন না, আটকানো যায় না। আপনি সেটা করতে নেমেছেন, কিন্তু অস্ত্র উদ্ধারটা সহজ কাজ ছিল, করেননি। এখন সেই লুট হওয়া অস্ত্রগুলো কি ব্যবহার হবে না? এই তো হলো একটা। এই ব্যাপারে সরকারকে আমরা বলবো যে নির্বাচনে আরও 2 মাস বাকি আছে, আপনাদেরকে সতর্ক হতে হবে, না হলে কিন্তু বড় ঝামেলা হবে। আমরা দেখেছি এর মধ্যে অনেকে কিন্তু বিবৃতি দিয়েছেন, পলিটিক্যাল লিডাররা সবাই এই ঘটনার নিন্দা করেছেন এবং তারা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন, অপরাধীদেরকে ধরার কথা বলেছেন। তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি তো এই দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, উনি কি বলেছেন এখন? ওনার বক্তব্য, অনেক বক্তব্য দিয়েছেন, নিন্দা করেছেন এই ঘটনা, কিন্তু তার মধ্যে 2-3টা কথা বলেছেন, আমি ওই বাক্যগুলো আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, দেশ অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মানে উনি কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন এখানে। জামাতের আমির কি লিখেছেন, জামাতের আমির কি বলেছেন? উনি বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে যে সমাজে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, যে কথাটা একটু আগে আমি বললাম, এটাই প্রমাণ করে। এবং তিনি আরও বলেছেন যে এদেরকে, সন্ত্রাসীদেরকে পাকড়াও করতে হবে এবং এই পাকড়াও করার কাজে যদি কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারে ফাঁকা বলে প্রমাণিত হবে। এখন দেখা যাক তারা কতটুকু শিথিলতা দেখায়। জামাত আমির আরও বলেছেন যে যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারে ফাঁকা বলে প্রমাণিত হবে। তো আমরা দেখতে চাই কতটুকু শিথিলতা তারা দেখায় অথবা কতটা কঠোরতা তারা দেখায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে আমরা এটাকে মনে করি চক্রান্তের অংশ, এটাকে এখনই বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেখুন, এই যে আহ্বান, সমস্ত দলমত নির্বিশেষে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সবাই এই ঘটনা কিন্তু নিন্দা করেছেন। এই ঘটনাকে নিন্দা না করে কোনো উপায় নাই, এটা করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। দেখুন, সামনে নির্বাচন আছে, নির্বাচনটাই বড় কথা না। কিন্তু এই দেশকে আমরা কি এরকম যার হাতে যখন যাকে ইচ্ছা গুলি করে মেরে ফেলার অধিকার আমরা দিয়েছি? দেইনি। আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি, আমি কেন, কত লোক হাঁটাহাঁটি করেন, কারণ কারো না কারোর সঙ্গে একটা কিছু নিয়ে ঝগড়া থাকতেই পারে, বিবাদ থাকতেই পারে, কারো কথা কারো অপছন্দ হতেই পারে। এখন সেটাকে কেন্দ্র করে আপনি তাকে গুলি করে দিবেন? এরকম অনিয়ম কতদিন চলবে? এই জায়গা থেকে বাঁচার জন্য তো আমরা একটা সরকার বসিয়েছি, এটা তো সরকারের দায়িত্ব তাদেরকে থামানো। সরকার কয়জনকে থামাতে পেরেছে এ পর্যন্ত? সরকার থামাতে পারবে এরকম কোনো নমুনা কি দেখাতে পেরেছে? আমি তো দেখি না। তবে এত সব বিবৃতির মধ্যে, এত সব প্রস্তাব মধ্যে একটা বিবৃতি আমার কাছে খুব চোখে লেগেছে। এটা হলো ডাকসুর ভিপি সাদিক কায়েমের। এই ভদ্রলোক যে কী বলেছেন আর কি বলেননি আমি বুঝতে পারিনি। আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শুনুন ওনার কথাতে কিছু বুঝতে পারেন কিনা। উনি লিখেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে রক্ষা মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
ডাকসুর ভিপির কথাটা আমি বুঝিনি। আপনি কিসের অভ্যুত্থান করবেন ভাই? অভ্যুত্থান জিনিসটা কি? অভ্যুত্থান অর্থ বুঝেন? মানে চাঁদাবাজ ও গ্যাংস্টারদেরকে আপনি সিটি থেকে মুক্ত করে দিবেন আপনারা, এই জন্য আপনারা অভ্যুত্থান করবেন? আপনি কে? মানে এই ভদ্রলোক, আমি এর সম্পর্কে না এই ডাকসু নির্বাচনের আগে অনেক উচ্চ ধারণা ছিল আমার। ইদানিং তার কথাবার্তা এত এলোমেলো লাগে। আবার শুনছি ওনাকে নাকি জামাত ইসলাম মানে কি এমপি ইয়েতে নমিনেশনও দিচ্ছেন। আমার ওনার বক্তব্য কথাবার্তা এত এলোমেলো লাগে যে আমি বুঝে পাই না অভ্যুত্থানটা কি ভাই। যা হোক, আমি ওনাকে বলবো আপনাদের মূল নেতা ডাক্তার শফিকুর রহমান, ওনাকে অনুসরণ করুন। পরিমিতি বোধ কাকে বলে এটা শফিকুর রহমান সাহেবের কাছে শিখুন। প্রিয় দর্শক, আমি বক্তব্য শেষ করব এই বলে যে শরীফ ওসমান হাদি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি যেন ফিরে আসেন, উনি ওনার মতো হয়েই ফিরে আসেন। ওনার অনেক কিছু আমার পছন্দ নয়, সেগুলো ওনার সঙ্গে আমি তর্ক করতে চাই। তর্ক করার জন্য আমার একজন জীবিত হাদি দরকার। আমি জীবিত হাদিকে চাই। যদি না পারি, যদি না পাই, এর জন্য আমি সরকারকে দায়ী করব। এই সরকারের অবহেলার জন্য আমরা হাদির মতো একজন প্রজ্ঞাবান, একজন লজিক্যাল এবং একজন নিবেদিত প্রাণ লোককে আমরা হারালাম। উনি ওনার আদর্শের কাছে কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। উনি যেটা বিশ্বাস করতেন সেটাই বলতেন। ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল উনি ছিলেন প্রচণ্ড রকম দেশপ্রেমিক। দেশপ্রেমিক অর্থে ভারতের ব্যাপারে, ভারতের আগ্রাসনবাদের বিরুদ্ধে ওনার কণ্ঠ ছিল উচ্চকিত। সেই উচ্চকিত কণ্ঠ কিন্তু দেশে একজন দরকার আছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।